এরপর এবার আমরা দেখব বঙ্গভঙ্গের ফলাফল। এই যে বঙ্গভঙ্গের ফলাফল, তো বঙ্গভঙ্গের কারণে যেটা তৈরি হয়, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। বঙ্গভঙ্গের পরে মুসলমানদের অধিকার রক্ষা করার জন্য মুসলমানরা চিন্তা করলো আমরা কংগ্রেস থেকে বের হয়ে মুসলিম লীগ প্রতিষ্ঠা করব। আর হিন্দু মুসলিম দাঙ্গা হয়, কারণ হিন্দুরা কিন্তু বঙ্গভঙ্গের বিপক্ষে ছিল আর মুসলমানরা ছিল পক্ষে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন হচ্ছে আমরা আমাদের নিজস্ব পণ্য ব্যবহার করব, যা কিছু ব্যবহার করি সবকিছু আমাদের। এই স্বদেশী আন্দোলনকে আবার বয়কট আন্দোলনও বলা যায়, যে আমরা নিজেদের পণ্য ব্যবহার করব, ব্রিটিশ পণ্য বয়কট করব। হিন্দুরা এই ধরনের আন্দোলনের একটা নেতৃত্ব দিচ্ছিল। তা আমরা দেখব যে উপমহাদেশে মুসলমানদের সর্বপ্রথম যে রাজনৈতিক দল সেটা হচ্ছে মুসলিম লীগ। তো মুসলমানদের প্রথম রাজনৈতিক দল হচ্ছে মুসলিম লীগ। একটু আজানটা শেষ হোক। কেউ কি কিছু শুনতে পারতেছেন? না, আমরা নাকি আমার এখানেই সমস্যা? কথাটা অফ রাখছি কারণ আজান দিচ্ছে, তো আজানটা শেষ হইলে ইয়ে করে দেবে। আমার এদিকে আজানের শব্দটা খুব বেশি। আচ্ছা দেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলা হচ্ছে নিখিল ভারতের মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় একদম শেষে। দেখেন, বঙ্গভঙ্গ হয় 1905 সাল। সাল মনে রাখার ভালো টেকনিক হচ্ছে আপনাকে ধারাবাহিকতা মেনটেন করতে হবে। তো এখানে আমরা জানি বঙ্গভঙ্গ হয়েছে আপনার 1905 সাল। তারিখটা বলতে পারবেন কত তারিখ? কারো মনে আছে? 1905 সাল। 16 অক্টোবর না কত? হ্যাঁ, 16 অক্টোবর। 1905 সালের 16 অক্টোবরে এই বঙ্গভঙ্গ হয়। ঠিক তার এক বছর পর 1906 সালের একদম শেষের দিকে 30 ডিসেম্বর, তো এই 30 ডিসেম্বর এটা আবার আমার বার্থডে, মানে সার্টিফিকেটের যে এজ সে অনুসারে 30 ডিসেম্বর। তো এই 30 ডিসেম্বর 1906 সাল, এই সালটা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। এটার পৃষ্ঠপোষকতা ছিল বা প্রতিষ্ঠাতা ছিল নবাব সলিমুল্লাহ। প্রতিষ্ঠাকালীন যেই সভাটা হয়, মানে যেই সবাই একসাথে বসে তারা সিদ্ধান্ত নেয়, সেই প্রতিষ্ঠাকালীন সবার সভাপতি ছিল আগা খান, আগা মোহাম্মদ খান। তার নাম হচ্ছে আগা মোহাম্মদ খান, প্রতিষ্ঠাকালীন সবার সভাপতি। আর মুসলিম লীগের প্রথম সভাপতি যে,
প্রথম সভাপতির নাম কি? আচ্ছা, এখানে দাঁড়ান একটু। আচ্ছা, ওরা এখানে স্লাইডটাতে একটু একটু ঝামেলা করছে, মানে ওরা মানে এখানে সবকিছু নাই, বুঝছেন? এখানে দুটা পয়েন্ট হবে। আমি ওদের এটা পুরোপুরি দেখি নাই। তো বলা হয় মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব সলিমুল্লাহ। আচ্ছা, আমি একটু শেষ করি। প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব সলিমুল্লাহ, আর প্রথম সভাপতি হচ্ছে আগা মোহাম্মদ খান। কিন্তু প্রতিষ্ঠাকালীন যে মানে প্রতিষ্ঠাকালীন যে সভাটা হয়েছে, যে সময় একটা অধিবেশন হইল, সেই অধিবেশনে যে সভাপতি ছিল তার নাম হচ্ছে নবাব বিকারুল মুলক। বিকারুল মুলক ছিল তার নাম। তাহলে যেই যে সভা, সেই সভার সভাপতি হচ্ছে নবাব বিকারুল উলুক। আহ উলুক, হ্যাঁ। আর প্রতিষ্ঠা আর প্রথম সভাপতি হচ্ছে আগা মোহাম্মদ খান। তাহলে আমরা তিনজনের নাম পাইলাম। একজন হচ্ছে প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ, আর প্রথম সভাপতি হচ্ছে আগা মোহাম্মদ খান, আর প্রতিষ্ঠাকালীন সবার ওই সময়ের সভাপতি হচ্ছে নবাব বিকারুল মুলক। এটা বিভিন্ন বইতে হয়তো বা পাবেন। এরপর যেহেতু যেহেতু 1906 সালের দিকে তৈরি হয়েছে, তার সেই সময় অধিবেশনটা হবে না। ঠিক আছে, তাহলে সেই অধিবেশনটা কোথায় হয়েছে? প্রথম যে অধিবেশনটা, সেই অধিবেশনটা হয়েছে করাচিতে 1907 সালে। এটা হলো প্রথম অধিবেশন। তাহলে মুসলিম লীগের প্রথম অধিবেশন 1907 সাল করাচিতে। আর আর আপনার যেটা যেটা হয়েছিল এখানে, তারপর ওই সময়ের প্রতিষ্ঠাকালীন সদস্যর যে প্রতিষ্ঠাকালীন যে কমিটিটা ছিল, সেই কমিটির সদস্য ছিল 40 জন। আর প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠা হয়েছে কোথায় জানেন? ঢাকায়। এই যে দেখেন, ঢাকায় প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু প্রথম যে অধিবেশনটা সেটা হয়েছে করাচিতে। আর ভাই প্রথম পেজটা পরিবর্তন হয় নাই। আচ্ছা, প্রথম পেজ চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয় নাই? জি না, আমরা তো বঙ্গবন্ধু চেক বঙ্গবন্ধু। আচ্ছা আচ্ছা, তাহলে নিয়ে আসতেছি, সমস্যা নেই। এবার দেখেন, এই চেঞ্জ হয়েছে। এখন চেঞ্জ হয়েছে। এই যে মুসলিম লীগ জি ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেখেন। তাহলে এখানে দেখলাম আমরা প্রতিষ্ঠা হয়েছে 30 ডিসেম্বর 1906 সাল ঢাকায়। আর প্রথম অধিবেশনটা হয়েছে 1907 সাল করাচিতে। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল নবাব সলিমুল্লাহ। আর প্রতিষ্ঠাতা ছিল নবাব সলিমুল্লাহ। আর প্রথম সভাপতি হচ্ছে আগা মোহাম্মদ খান। আর প্রতিষ্ঠাকালীন যে সভাটা হয়েছিল, সেই সভার সভাপতি ছিল নবাব বিকারুল মুলক। আর এটা হচ্ছে পাকিস্তান স্বাধীনের নেতৃত্ব দেয় মুসলিম লীগ। তো মুসলিম লীগ প্রতিষ্ঠার আপনার কিছু উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা দেখেন। প্রথম যে উদ্দেশ্যটা, সেটা ছিল ব্রিটিশ সরকারের প্রতি ভারতের মুসলমান জনগণের আনুগত্য বৃদ্ধি করা। আমরা জানি যে মুসলমানরা ব্রিটিশ সরকারের খুব কাছাকাছি ছিল না, চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু পিছিয়ে ছিল, এবং তারা ব্রিটিশ সরকারকে পছন্দ করতো না। এই জন্য বলছে তাদের আনুগত্য বৃদ্ধি করার জন্য চেষ্টা করছিল, যেটা কংগ্রেসের লক্ষ্য ছিল। একই রকম লক্ষ্য নিয়ে দুইটাই প্রতিষ্ঠিত হয়েছে। ভারতীয় মুসলিম জনগণের রাজনৈতিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ। রাজনৈতিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ আশা আকাঙ্ক্ষার ব্রিটিশ সরকারকে অবহিত করা। তাহলে রাজনৈতিক অধিকার, স্বার্থ, এগুলা ব্রিটিশ সরকারকে জানানো। আর ব্রিটিশ সরকারের প্রতি মুসলমান জনগণের আনুগত্য বৃদ্ধি। আরেকটা হচ্ছে, উপরোক্ত উদ্দেশ্য দুইটি অব্যাহত রাখার পাশাপাশি ভারতীয় অন্য অন্য সম্প্রদায়ের প্রতি মুসলমানদের মধ্যে যে বিদ্বেষ ভাব যাতে সঞ্চার না হয়, মানে মুসলমানরা অন্য অন্য জাতিদের উপর, অন্য অন্য সম্প্রদায়ের উপর যাতে বিদ্বেষী না হয়। কারণ আপনারা জানেন না যে অন্য অন্য ধর্মের উপর বা জাতির উপর বিদ্বেষী হইলে তখন কিন্তু একটা উগ্রতা ছড়ায়। ঠিক আছে, দাঙ্গা হাঙ্গামা ছড়ায়। তো আমাদের ইসলাম কখনোই বলে না যে আপনি ভিন্ন ধর্মী কাউকে আঘাত করেন, কখনোই বলে না হিন্দুদের বাড়িঘর ইয়া করেন, তাদেরকে উচ্ছেদ করেন, এটা বলে নাই। ইসলাম আরো পরধর্ম সহিষ্ণু একটা ধর্ম হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। কিন্তু ইসলাম ধর্ম কম বোঝার কারণে মানুষ উগ্রতা ছড়ায়। তো বলা যায় উগ্রতার সাথে মারামারি কাটাকাটি এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই।
যারা এগুলা করে এগুলা সব আসলে হিন্দু মুসলিম সংঘাতটা এটা উপমহাদেশের শুরু থেকেই আসলে রাজনৈতিক প্রতিফলন করছিল, রাজনৈতিক নেতাদের ইচ্ছার মধ্যে দিয়ে এই হিন্দু মুসলিম একটা দাঙ্গার দিকে গেছিল। আমরা দেখছিলাম যে কোটা আন্দোলনের সময় যে এখানে মাঝখানে একটা হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করছে, এবং গত মাসেও চেষ্টা করছে, সামনেও চেষ্টা থাকবে, দুর্গাপূজা আসতেছে, সামনেও চেষ্টা থাকবে। এটা আসলে ধর্মকে মানে এখানে যে সংঘাতটা এটা ব্রিটিশ আমল থেকেই রাজনৈতিক উদ্দেশ্যে এটাকে ব্যবহার করা হইতো, কিন্তু আমাদের বাঙালি হিন্দু মুসলিম এগুলা মূর্খতার কারণে এই জিনিসগুলা বোঝে না। তো বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদ চেতনার উন্মেষ ঘটান সর্বদলীয় কংগ্রেস। তাহলে বঙ্গভঙ্গ বিরোধী যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটান সর্বদলীয় কংগ্রেস, কংগ্রেসের যে নেতারা তারা কিন্তু বঙ্গভঙ্গের বিপক্ষে ছিল। এখানে দুইটা কারণ ছিল, একটা হচ্ছে তাদের যেই যে আমাদের যেই পূর্ববঙ্গ এবং আসাম, এখানেই এই কলকাতার হিন্দুদের বা এখানে বঙ্গদেশে যে বাংলা প্রদেশের যারা ছিল, বাংলা প্রদেশ মানে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ওদের যেই এই যে রবি ঠাকুর সহকারে যারা ছিল ওদের সবার জমিদারি ছিল পূর্ব বাংলায়। এই জন্য ওরা যখন বাংলা ভাগ করে দিয়েছে, ওরা তো ওদের তো কি জমিদারি মাঠে মারা যাওয়ার মতো অবস্থা, এই জন্য তারা খুব খেপে গেছে হিন্দু জমিদাররা, এবং কিছু প্রগতিশীল হিন্দু মুসলিম নেতারা যারা বলল যে বঙ্গভঙ্গ যদি হয় এতে তো ব্রিটিশদেরকে আমাদেরকে তাড়াইতে পারবো না, আমরা যদি হিন্দু মুসলিম সংঘাত করতে থাকি তাহলে ব্রিটিশরা আরো গাইরে বসবে, তারা আমাদেরকে রাজনৈতিক সহিংসতার দিকে ঠেলে দিয়ে দেশ শাসন করবে। এই জন্য প্রগতিশীল যারা ছিল ওরাও, প্রগতিশীল মুসলিম কিছু নেতা, যে কয়েকজন নেতার নাম বলতে পারবেন? খাজা আতিকুল্লাহ, নবাব সলিমুল্লাহর ভাই, তারপর হচ্ছে মৌলভী আব্দুল রসুল, আর একটা হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি, ওনারা এই বঙ্গভঙ্গের বিপক্ষে ছিল। যদিও মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে ছিল, কিন্তু মুসলমানদের কিছু নেতা যারা এই স্বার্থগুলো চিন্তা করে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির কথা চিন্তা করে বঙ্গভঙ্গের বিপক্ষে দাঁড়াইছিল। তো এখানে বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটান সর্বদলীয় কংগ্রেস, তাদের স্বদেশী আন্দোলন। এখানে দেখেন যে ছবিতে দেখা যাচ্ছে এটা হচ্ছে রবি ঠাকুর, আর এদিকে হচ্ছে মহাত্মা গান্ধী। তো এরপর আমরা দেখলাম যে স্বদেশী আন্দোলন বা স্বদেশী আন্দোলনের ভারত ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, তার মানে স্বদেশী আন্দোলন করছিল কারা? কংগ্রেস যারা ওরা, এবং তারা এটাকে বললো যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এর অপর নাম হচ্ছে বয়কট আন্দোলন, যে ব্রিটিশদের কোনো পণ্য, কোনো কাপড় চোপড়, কোনো কিছুই আমরা করব না। তার মানে স্বদেশী আন্দোলনের মূলত দুইটা কর্মসূচি, একটা হচ্ছে দেশীয় আর একটা হচ্ছে বয়কট, যা ব্যবহার করব সবকিছু দেশীয়, আর বিদেশি জিনিস, ব্রিটিশ জিনিস বয়কট করব। এখন আমরা দেখলাম যে আন্দোলনটার কি পরিণতি হলো একটু দেখি। স্বদেশী আন্দোলনের একটা স্লোগান ছিল, স্লোগানের নাম হচ্ছে বন্দে মাতারাম। তাহলে স্বদেশী আন্দোলনের স্লোগান ছিল বন্দে মাতারাম। আর স্বদেশী আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশাল একটা ভূমিকা ছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এখন আমরা একটু, হ্যাঁ, ঠাকুরকে নিয়ে একটু পড়াশোনা করতে হবে। তো এখন এই রবীন্দ্রনাথ ঠাকুর আহ একটা রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী আন্দোলনের সময় মানে এটার পক্ষে ছিল যথারীতি, এবং সে একটা গান লিখলো আমার সোনার বাংলা, যেটা নিয়ে কিছুদিন আগে একটা বিতর্ক হইলো যে জাতীয় সঙ্গীত কোনটা হবে। এখন অনেকে বলে যে বঙ্গভঙ্গ হয়েছে আপনার 1905 সালের 16ই অক্টোবর, আর রবি ঠাকুর এই আমার সোনার বাংলা যে গানটা, সেই গানটা সেই বছরই বঙ্গভঙ্গের একটু আগে, মানে বঙ্গভঙ্গ যখন হয়েছিল তখন তার কিছু আগে এই গানটা, মানে কয়েক মাস আগে এই গানটা সে লিপিবদ্ধ করছিল। তো এটা হলো স্বদেশী আন্দোলনের কে সমর্থন করে এই গানটা। এখন তারিখটা আমি একজাক্টলি এখানে খুঁজে পাচ্ছি না, আমার কাছে, আমি এটা হঠাৎ করে ভুলে গেছি, মানে আচ্ছা আমার পাইলে আপনাদেরকে আবার বলবো। ও আচ্ছা, হ্যাঁ, এখানে পাওয়া গেছে, যেটা হচ্ছে 1905 সালের 7ই অক্টোবর। খেয়াল করেন, 1905 সালের 16 অক্টোবর কিন্তু দেশ ভাগ হয়ে গেছে, মানে বঙ্গ ভাগ হয়ে গেছে, বঙ্গভঙ্গ হইল। ঠিক তার কিছুদিন আগে 1905 সালের 7ই অক্টোবর বঙ্গ দর্শন পত্রিকায় এই আমার সোনার বাংলা যে গানটা, এই গানটা প্রকাশিত হয়।
এখন অনেকে বলে যে বঙ্গভঙ্গর হওয়ার আগেই তো সেইটা লেখছে, তাহলে তো সে বঙ্গভঙ্গকে উদ্দেশ্য করে এটা লেখে নাই। তো এরা আসলে একটু গাধা প্রকৃতির, এরা বুঝে নাই। এটা স্বদেশী আন্দোলনকে সমর্থন করেই সেই গানটা লিখছে, যাতে বঙ্গভঙ্গ না হয়। দেশকে এইভাবে বঙ্গভঙ্গের বিপক্ষে সে ছিল। এবং আমার সোনার বাংলা গানটা 1905 সালে 7ই অক্টোবরে বঙ্গদর্শন পত্রিকায় লেখা হয়, মানে ছাপানো হয়। তো লর্ড কার্জন সাহেব 1903 সালেই ব্রিটিশ পার্লামেন্টে, লর্ড কার্জন মানে যে বঙ্গভঙ্গটা করছে, ব্রিটিশ পার্লামেন্টে সে বঙ্গভঙ্গের প্রস্তাব দেয়। তার মানে 1903 সাল থেকেই এই বঙ্গভঙ্গের যেই যে কথাটা, এটা কিন্তু প্রচলিত হয়ে আসছিল। তার মানে 1903 সাল থেকেই সবাই জানতো যে ব্রিটিশরা এই বঙ্গভঙ্গ করতে চাচ্ছে, বাংলাকে মাঝখান দিয়ে ভাগ করতে চাচ্ছে। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর আগে থেকেই এটা জানে। এরপর তারা স্বদেশী আন্দোলন শুরু করলো। এরপরে এক পর্যায়ে তারা, এই রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে 7ই অক্টোবর আমার সোনার বাংলা গানটা বঙ্গদর্শন পত্রিকায় লিখে। তার মানে এটা অবশ্যই অবশ্যই বঙ্গভঙ্গের যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের ভিত্তিতেই এই গানটা লেখা হয়, আমার সোনার বাংলা গানটা। তো এখন এটা প্রকাশিত হয় 1905 সালের 7ই অক্টোবর বঙ্গদর্শন পত্রিকায়। সেইটার সাথে কি করলো এই ঠাকুর, আবার একটা রাখি বন্ধন অনুষ্ঠান চালু করলো, যেটা আগে হিন্দুদের মধ্যে ছিল না, কিন্তু এখন আছে। এবং এই রাখি বন্ধন অনুষ্ঠান হচ্ছে, এখানে বোন ভাইকে রাখি পরায় দেয়, যাতে ভাই সকল বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে। এটা হচ্ছে রাখি বন্ধন। এটা রবীন্দ্রনাথ ঠাকুর চালু করলো স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে। তাহলে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রাখি বন্ধন, আর হচ্ছে আমার সোনার বাংলা গান 1905 সালে 7ই অক্টোবরে রিলিজ করে। আর স্বদেশী আন্দোলনের স্লোগান ছিল বন্দে মাতারাম। এটা এখনো ইয়েতে আছে। তো এরপর আমাদের এই যে আরেকজন, হ্যাঁ, ডিএল রায়, তাই না, দ্বিজেন্দ্রলাল রায়। তো এই ডিএল রায়, উনি ছিল রবি ঠাকুরের কট্টর সমালোচক। ওই যে পঞ্চপাণ্ডব ছিল না, যারা পঞ্চপাণ্ডবরা বাংলা সাহিত্যের, ওরা যেমন সমালোচক ছিল রবি ঠাকুরের, ঠিক এই ডিএল রায় উনিও সমালোচক ছিল রবি ঠাকুরের। তখন উনিও একটা স্বদেশী আন্দোলন নিয়ে রচনা করছে একটা গান, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এটাতে আমরা খুব সুন্দর গান, এটা আমরা অনেক গাইতাম স্কুলে। তো এখন এইটাও কিন্তু স্বদেশী আন্দোলনের ভিত্তি করে। এখন ওই যে অনেকে বলে যে আমার সোনার বাংলা বাদ দিয়ে ধনধান্যে পুষ্পে দেওয়ার জন্য, ওরাও আসলে ইতিহাস জানে না, ঠিক আছে? কারণ ধনধান্যে পুষ্পে ভরা এইটাও কিন্তু ওই বঙ্গভঙ্গের যেই যেই প্রেক্ষাপট, সেই অনুসারেই লেখা। তো এরপরে আমাদের তাহলে বরিশালেরা কি করছে? হ্যাঁ, বরিশালেরাও অনেক কিছু করছে বঙ্গভঙ্গের সময়। বরিশালের একজন কবি ছিল, যার নাম ছিল মুকুন্দ দাস। স্বদেশী ও অসহযোগ আন্দোলনের কবি ছিল মুকুন্দ দাস, তার বাড়ি বরিশাল। তো সে বলল যে পরনা রেশমি চুরি বঙ্গনারী কবু হাতে পরো না। মানে এই বঙ্গনারী, তুমি আর হাতে আর রেশমি চুরি পরিও না। রেশমি চুরি দেখলেই পাগল হয়ে যাওয়ার দরকার নাই, রেশমি চুরি হাত থেকে খুলে ফেলো। এটা হচ্ছে স্বদেশী আন্দোলন। কারণ রেশমি চুরি তো আর বাঙালিরা বানাইতো না, ওগুলা ব্রিটেন থেকে আসতো। এই জন্য এই পরনা রেশমি চুরি বঙ্গনারী কবু হাতে পরো না, এটা বলছে কে? এটা একটা গান। এটা হচ্ছে মুকুন্দ দাস, উনি হচ্ছে বরিশালের। তাহলে আমরা এই স্বদেশী আন্দোলন নিয়ে 3টা গান বাজনা পাইলাম। তো এখন আমাদের কিছু পত্রিকাও দরকার স্বদেশী আন্দোলনের পক্ষে। তো স্বদেশী আন্দোলনের পক্ষে 2টা পত্রিকা খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যুগান্তর আর একটা হচ্ছে সন্ধ্যা। কিন্তু আরো কিছু পত্রিকা আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন আরেকটা পত্রিকা আছে বেঙ্গলি, যুগান্তর, সঞ্জীবনী, তারপর হচ্ছে হিতবাদী, আরেকটা হচ্ছে সন্ধ্যা, আরেকটা হচ্ছে অমৃত বাজার। তাহলে এখানে আসবে যে কোনটা স্বদেশী আন্দোলনের পক্ষে নয়, তখন এইগুলো এই জন্য 6টা একটু মুখস্থ রাখা উচিত। তাহলে প্রথমটা দেখেন, তাহলে এটাকে আমরা একটু টেকনিক দিয়ে কিভাবে মনে রাখা যায়। যদি বলি যে বেঙ্গলি মা সন্ধ্যাবেলায় হিত হিতোপদেশ ছিল না একটা, হিতোপদেশ একটা, মানে এটা লেখছে আপনার, ওনার নাম জানি কি, আমরা এটা পড়ছিলাম, ওই যে ওই যে কেরি কেরি সাহেবের মুন্সি, কেরি সাহেবের মুন্সির নাম ছিল কি যেন, কারো মনে আছে? বাংলায় আমরা পড়লাম না, ওনার নাম জানি কি।
রাম রাম বসু। রাম রাম হ্যাঁ, রাম রাম বসু হিতোপদেশ একটা হিতোপদেশ। হ্যাঁ হ্যাঁ, রাম রাম বসু। তো এখন স্বদেশী আন্দোলনের পক্ষে দুটা পত্রিকা ছিল, একটা হচ্ছে যুগান্তর, একটা হচ্ছে সন্ধ্যা। এই দুটাই একটু বেশি ইম্পর্টেন্ট, যুগান্তর আর সন্ধ্যা। তো আর বাকিগুলা একটু মনে রাখলে ভালো, না রাখলে আর কিছু করার নাই। স্বদেশী আন্দোলন স্লাইড কি চেঞ্জ? হ্যাঁ, স্লাইড চেঞ্জ করলাম এই মুহূর্তে। এখন আপনারা কি স্লাইড দেখতেছেন? স্বদেশী আন্দোলন ব্যর্থ হয় যে হ্যাঁ কারণে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এখন এখানেই আছি। স্বদেশী আন্দোলন ব্যর্থ হওয়ার যে কারণ, তো এখানে প্রথম ছিল অবাঙালি মারোয়ারি যে ব্যবসায়ীরা, যারা বাঙালি না, এবং গ্রাম বাংলার ব্যবসায়ীরা এই আন্দোলনে যুক্ত হয় নাই। যুক্ত না হয়ে এই আন্দোলন ব্যর্থ হয়। তা আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা অনেক আগে থেকেই শেষরা, এগুলা কোনো আন্দোলনের সাথে থাকে না। দেখেন না, বলছে ইন্ডিয়াতে ইলিশ পাঠানো যাবে না, কিন্তু ঠিকই অবৈধ পথে সমুদ্র থেকে ইলিশ চলে গেছে। তো এই জন্য পরে এবার সরকার আবার ইলিশ করে যাক, তাহলে ফাটেই দেই, যেহেতু চোরা চালানো হয়ে যাচ্ছে। মানে আমাদের মধ্যে জাতীয়তা বোধের পরিমাণ খুব কম। আর অবাঙালি যে ব্যবসায়ীরা ছিল, ওদের কথা হলো ধরো আমরা আমাদের ব্যবসা যেখানে ভালো সেখানেই করব। তো এই জন্য আসলে ব্যবসায়ীদের জন্য আমাদের এখানে কখনোই বয়কট আন্দোলন সুদৃঢ় হয় না, এবং আমাদের অল্টারনেটিভ কোনো অপশন নাই। এই জন্য আমরা আসলে কিছু করার থাকে না আমাদের। আন্দোলনের সমর্থনে গঠিত সমিতি, আন্দোলনের সমর্থনে গঠিত সমিতি একটা হচ্ছে অনুশীলন সমিতি, প্রধান হচ্ছে, দেখেন এখন খেয়াল করেন, তো এখন এই স্বদেশী আন্দোলন হচ্ছে এখন, তো আন্দোলন তো এখন ব্যর্থ হয়ে গেল, তাই না? মানে শুরুতে যে এই স্বদেশী আন্দোলনটা হলো বয়কট আন্দোলন, এটা তো ব্যর্থ হয়ে গেল। তো এখন ওরা চিন্তা করলো না, এইভাবে হবে না। তো এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি বানানো শুরু করে দিল। তো আন্দোলনের সমর্থনে অনেকগুলা কমিটি হইল। ঢাকায় হইল অনুশীলন সমিতি, কলকাতায় হইল যুগান্তর। তাহলে ঢাকায় অনুশীলন সমিতি, কলকাতায় যুগান্তর, তারপর ফরিদপুরে হয়েছে। ফরিদপুর, এখন বাকিরা তো মন খারাপ করবেন, আপনাদের ওদিকে হয়েছে, তবে এগুলা উল্লেখযোগ্য না। ফরিদপুরের একজন আছে, তো আদরিয়াপুতে আছে। ফরিদপুরে যেটা হয়েছে সেটা নাম হচ্ছে প্রীতি। তারপর হচ্ছে বরিশালেরাও করছে আন্দোলন, সেটা হচ্ছে স্বদেশী বান্ধব। আর ময়মনসিংহেরাও করছে, আর একটা হচ্ছে কি যে সাধনা। তাহলে ময়মনসিংহ করছে সাধনা, বরিশাল করছে স্বদেশী বান্ধব, আর ফরিদপুর করছে বৃতি। এই তিনটা জায়গায় আন্দোলন হয়েছে। হ্যাঁ, আমি ঢাকাতে হয়েছে অনুশীলন সমিতি, আর কলকাতায় হয়েছে যুগান্তর। হ্যাঁ বলেন। দেখছেন আমরা আন্দোলন করছি আর আপনারা বাতাসে ঘুরে বেড়াইছেন। এই যে বরিশাল আছে, তো এই যে বরিশাল আন্দোলন করছে না, এই যে স্বদেশী বান্ধব। বরিশাল কি ভুলার মধ্যে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা বরিশাল ডিস্ট্রিক্ট, বরিশাল বিভাগ তো আমাদের। আর আমরা আচ্ছা, আমরা হইলাম শান্তিপ্রিয় মানুষ, দিক দিয়ে পড়ে আছি।